নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অলৌকিক ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পঞ্চমুণ্ডির আসর গল্পটি শুনবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পঞ্চমুণ্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরো 2 ক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খায়, বর্ষাকালে পার হওয়ার দায়। খেয়া নৌকা ছাড়া উপায় নেই। কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে উবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখবো আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে। মোট কথা যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়ে শেষ হয়ে গেল। তারপর আর হাতখানিক চওড়া। সার্কাসের খেলায় সরু তারের উপর দিয়ে যেভাবে লোকে হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চুবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল 2টো নয়, 1টা। খেয়া নৌকারও কোনো ব্যবস্থা নেই। সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে। 2 হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ। পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশ-শ্যাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে উবাই গায়ে হাজির হলাম। ছোট গ্রাম, একটা দোকান আর গোটা 10 চালা ঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাজ খাই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। মশাইয়ের প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয় দিত না। কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কওয়াল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারবেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সেই দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানেই খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাক ছিল জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আত্মরা করে দেয়। একবারও ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এই গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা দেব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা ছিল সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস পাওয়া যাবে?
দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসলো। কি চাই বলুন কর্তা? চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে, তবে সব কথাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু? দুধ কিংবা কলা? আগে না, ও সব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়ে কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। দু এক গাল মুখে নিতেই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি যে এত তেতো হয় কি করে। অনেক ভেবেও কুল কিনারা করতে পারলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম, বলছি এখানেই রাতটা কাটাবার জায়গা হবে? এই দোকান ঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলি শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার ওপর কোর্টের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গা হবে না। ছেলে পুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাওয়ার শেষ গাড়ি 10:32, যেটা অনায়াসই পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো কতটার পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরে অন্ধকার আরো ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের কোনো দেখাই নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল লেগে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টা খানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতুর কাছে বরাবর। দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের উপর রেখে চারদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিবদ্ধ হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিট করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছে। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। একবার, দুবার, 3 বার চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা শব্দ করে ঝটফট করতে করতে উড়ে গেল। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত পারবে। জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিক বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে।
বুঝলাম সেই চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো, সেই শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞেস করলে পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতে আমি পথ ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। সেটাই নিয়ম, অন্তত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বই নিয়ে চলেছে। সামনের ডান দিকে লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল। আর 4 জনই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিনষ্ট চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগোতে লাগলো। যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু একই রকম 4 জনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেছিল। মশালের আলোয় ক্ষণিকে দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি করছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরু বেতালা। কিন্তু পর মুহূর্তে বল হরি বলে বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার বাস থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হলো, কিন্তু এইভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশে কখন কালো মেঘ ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ। দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এই ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধহয় 8 মাইলেরও বেশি একটানা দৌড়েছি, হিসেব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাচ্ছে দেখলাম। পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপদ তারণ তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম এটা চালা ঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা।
বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্য এতে তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়ে থমকে দাঁড়াল। প্রচন্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে চারজন পাশে দাঁড়িয়ে আছে, শাড়ি দিয়ে, হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোপের মাথা পর্যন্ত। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল, শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে। লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বিভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোন রকমের নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত দরকার হাসি। আমরা যেখানে যাই একসঙ্গেই যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগা গোড়া ঢাকা। মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেই দিকে দেখি, চিৎকার করে উঠলাম। একেবারে এক মুখ, গোপ দাড়ি, চুল গরম, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দু হাতে চোখ দুটো রোপড়ে নিলাম। এও কি সম্ভব? সবার চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুত হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সবটা চোখ খুলল, রক্তিম দুটো চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলার স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, আমরা পাঁচজন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পোড়াতে এলো না। দেহের সদ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের এক পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিক চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, বলছি যে লোচনপুর স্টেশন এখান থেকে কত দূরে? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নামটা কি? এটাকে বলে 5 মুন্ডির আসর। 5 মুন্ডির আসর? আমি চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন তিনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে বইটা দেখা যাচ্ছিল। এই কাহিনী অনেকজনাকে বলেছে, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ এক থলি আকবরী মোহর দেয়, তবু আমি ও পথে আর জীবনে যাব না। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে পঞ্চমুন্ডির আসর। এইভাবেই নিত্য নতুন ভিন্ন স্বাদের কাহিনী নিয়ে ফিরে আসবো আমরা অলৌকিক। ততদিন ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং শুনতে থাকুন